নমস্কার। আতঙ্কের রুদ্রগড়ের পরবর্তী পর্ব আজকে শোনাব। বৃদ্ধা রান্নাঘরে বসে সবজি কাটছেন। দেবু বৃদ্ধার বাড়ির বারান্দার সিঁড়ির নিচে দাঁড়িয়ে বলল, ঠাকুমা। কয়েকবার ডাকার পর বৃদ্ধা রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। চোখে খানিক চমক, কপালে ভাঁজ। তিনি বললেন, কে? আমি দেবু। কি বলছিস? দেবু গগলসটা দেখিয়ে বলল, এটা কোথায় পেয়েছেন ঠাকুমা? বৃদ্ধা গগলসের দিকে তাকিয়ে বললেন, ভোরে কুয়ো থেকে জল তুলতে গিয়ে বালতিতে উঠেছে। দেবুর মনে ধাক্কা লাগলো। সে ভাবল, গগলস তো কুয়োর ভেতরে পড়ার কথা নয়, আর যদি কোনোভাবে পড়েও থাকে তাহলে বিপ্র আর আধ্যা কেউ তো আমায় বলেনি গগলসটা কুয়োয় পড়ে গিয়েছিল সে কথা। তবে কি আধ্যা রাতের অন্ধকারে একা এসেছিল, হাড়ের তলোয়ার খুঁজতে নেমেছিল কুয়োর জলে? দেবুর মন কু ডাকল, আধ্যা জলে ডুবে যায়নি তো? কিন্তু ডুবলে তো ভেসে উঠত। যাই হোক, কুয়োতে নেমে দেখতে হবে। সে এক মুহূর্ত সময় নষ্ট না করে গগলসটা চোখে পড়ে নিল। গগলসের কাঁচের ভেতর দিয়ে পৃথিবীটা কেমন অদ্ভুত দেখাচ্ছে। আলো ছায়ার এক আশ্চর্য খেলা। কোনো দ্বিধা না করেই দেবু কুয়োর ধারে গিয়ে দাঁড়ালো। কুয়োর ঢাকনা খুলল। নিচে গভীর অন্ধকার, জলের কালচে রং, যেন এক রহস্যময় অতল গহ্বর। গগলসটা শক্ত করে চেপে ধরে সে এক লাফে কুয়োর জলে ঝাঁপিয়ে পড়ল। বৃদ্ধা অবাক হয়ে চিৎকার করে উঠলেন, এ কি, কুয়োর ভেতরে ঝাঁপ মারলি কেন রে? বৃদ্ধার চিৎকার শুনে তার বৌমা, নাতি ঘর থেকে ছুটে এলো। মুহূর্তের মধ্যে আরও কয়েকজন লোক জড়ো হয়ে গেল। কেউ কিছু বুঝতে পারছে না। দেবু জলে ডুব দিচ্ছে, আবার উঠছে। একজন জানতে চাইল, কি খুঁজছিস? দেবু কিছু বলল না। কুয়োর তলদেশের দিক দিয়ে ভালো করে দৃষ্টি বোলালো। আধ্যার কোনো চিহ্নই নেই সেখানে। বুকের মধ্যে চাপা দুশ্চিন্তাটা একটু কমল। আধ্যা অন্তত জলে ডুবে যায়নি। হঠাৎ তার চোখে পড়ল কুয়োর তলদেশে এক পাশে পড়ে থাকা একটা ছোট জিনিসের ওপর। জলপ্রভাবে হালকা দুলছে সেটি। কৌতূহলবশত দেবু হাত বাড়িয়ে সেটি তুলল। আলো কম, কিন্তু স্পর্শেই বুঝতে পারল এটি একটি ওয়াটারপ্রুফ টর্চ। ভ্রু কুঁচকে উঠল তার। বিপ্রের এই টর্চটাই তো আধ্যা ব্যবহার করত। এই টর্চ নিয়েই সে কয়েকদিন ধরে রাতের অন্ধকারে কুয়োর জলে নেমে হাড়ের তলোয়ার খুঁজেছে। এই কুয়োতে তো সে নামেনি। তাহলে এই টর্চ আর গগলস এখানে এলো কীভাবে? তবে কি আধ্যা সত্যি এখানে নেমেছিল? সে তো রুদ্রগড় ছেড়ে চলে গেছে। তাহলে এই কুয়োতে নামলো কখন? ফিরে এসেছে কি? তেমন খবর তো শুনিনি। খবর নিতে হবে। দেবু টর্চটা প্যান্টের পকেটে রাখল। তারপর ওপরে ওঠার চেষ্টা করল। কিন্তু সে নামার সময় ভাবেনি ওঠার উপায় কি। কোনো দড়ি বেঁধেও নামেনি সে, যা ধরে ওপরে উঠতে পারে। উপরে দাঁড়িয়ে থাকা একজন দড়ি ফেলল। দেবু সেটি ধরে কিছুটা উঠল। তারপর 2-3 জন মিলে তাকে টেনে ওপরে তুলল। উঠে আসতেই ক্লান্ত শরীরটা ধপ করে বসে পড়ল কুয়োর ধারে। দেবুর মনে হলো অল্প সময়ের জন্যই সে কুয়োর তলদেশে গিয়েছিল, কিন্তু তাতেই এই অবস্থা। আর আধ্যা, সে কয়েকদিন ধরে কুয়োতে নেমে হাড়ের তলোয়ার খুঁজেছে, কতটা কষ্ট সহ্য করেছে। অনিলদা তো বিনা কারণে তাকে বদনাম করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। সেই কথাটা ভাবতেই দেবুর বুকটা কেমন মোচড় দিয়ে উঠল। বৃদ্ধা আবার প্রশ্ন করলেন, কেন নেমেছিলি কুয়োয়? একজন বলল, কিছু পড়ে গিয়েছিল, পেয়েছিস খুঁজে? বৃদ্ধা এবার দেবুর হাতে থাকা গগলসের দিকে তাকিয়ে বললেন, চশমাটা তোর? দেবু কোনো কথা না বলে চশমাটা সেই ছেলেটির হাতে দিল, আর নিজের পকেটে রাখা টর্চটা শক্ত করে ধরে হাঁটা শুরু করলো।
পিছন থেকে বৃদ্ধা বললেন, কলির মাসির মেয়েটা শুনেছিলাম ওদের বাড়ি থেকে চলে গেছে। মেয়েটা কোথায় একা চলে গেছে জানিস কিছু? দেবু মুখে কিছু বলল না, একটু থমকালো। তারপর ধীরে পিছন ফিরে নাসূচক মাথা নেড়ে আবার সামনে ঘুরে দাঁড়ালো। কোনো কথা না বলেই বৃদ্ধার বাড়ির আঙিনা পেরিয়ে বেরিয়ে গেল। রাস্তা ধরে হাঁটতে হাঁটতে তার মনের একের পর এক প্রশ্ন উকি দিতে লাগলো। বিপ্র আর আধ্যা কেউই তো তাকে টর্চ আর গগলস কুয়ে পড়ে যাওয়ার কথা বলেনি। বিপ্রের কাছে ব্যাপারটা জানতে হবে। এগুলো কি তার? যদি তার হয় তবে কিভাবে পড়ল বৃদ্ধার বাড়ির কুয়োর জলে? দেবু বাড়ি ফিরে স্নান করে পোশাক পাল্টে ফ্রেশ হয়ে বিপ্রকে কল করল। ফোনটা রিং হয়ে গেল, কিন্তু বিপ্র তুলল না। বেশ কয়েকবার কল করার পরেও বিপ্র কল না ধরায় দেবু চিন্তায় পড়ে গেল। দেবু ঠিক করল সে বিপ্রদের বাড়িতে যাবে। বিপ্রের কাছে গিয়ে সব কিছু শুনতে হবে। কিন্তু বিপ্রদের বাড়ির দিকে পা বাড়িয়েও কেমন যেন অস্বস্তি হলো তার। বিপ্ররা বড় লোক আর সে গরিব, অন্যের আশ্রিত। বিপ্রের বাড়ির লোকেরা তাকে কখনোই খুব একটা পছন্দ করে না, সেটা সে ভালোভাবেই টের পায়। তাই সে সাধারণত বিপ্রদের বাড়িতে যায় না। দেবু বিপ্রদের বাড়ির মূল ফটকের সামনে এসে থমকে দাঁড়ালো। তারপর দোনোমনো না করেই সে বাগান বাড়ির দিকে চলে গেল, আধ্যা ফিরেছে কি তা জানার জন্য। বাগান বাড়ির গেটের বাইরে দাঁড়িয়ে দেবু দোতলার দিকে তাকালো। ঝুল বারান্দায় কলি দাঁড়িয়ে আছে। দেবু হাত নেড়ে তাকে নিচে আসতে ইশারা করল। কলি ভাবল আধ্যাদির কোনো খবর হয়তো আছে, সেজন্য সে দ্রুত নেমে এসে গেট খুলে দাঁড়ালো। তারপর সে ব্যস্ত গলায় জিজ্ঞাসা করল, আধ্যাদির খোঁজ পেয়েছেন দেবুদা? দেবু মাথা নাড়ল। না, আমি তো ভাবলাম ও ফিরে এসেছে। আসেনি তাহলে? কলি ম্লান মুখে বলল, না। দেবু এবার সরাসরি বলল, গগলস আর ওয়াটারপ্রুফ টর্চটা বৃদ্ধার বাড়ির কুয়োতে পাওয়া গেছে। আপনারা কি সেদিন গগলস আর ওয়াটারপ্রুফ টর্চটা ফেলে এসেছিলেন কুয়োতে? না মনে হয়, কুয়োতে তো নামেনি আধ্যা। কলি বিস্ময়ের সাথে বলল, এটা তো ভাববার ব্যাপার। আধ্যাদি যখন কুয়োয় নামেইনি, তখন ওগুলো কুয়োর ভেতরে পড়ল কিভাবে? নিশ্চয়ই আপনারা কেউ ইচ্ছা করে ফেলেননি। ঠিক তখনই ভেতর থেকে কেতকীর ডাক এলো, কলি। কলি পিছন ফিরে তাকালো। তারপর দেবুর দিকে ফিরে বলল, আমি যাই, ঘর থেকে বেরিয়েছি দেখলে মা বকবে। যাও, একটা কথা বলো, লাবণী আর আধ্যার বাবা মার শরীর কেমন আছে? কলি বিষণ্ণ গলায় বলল, লাবণ্যদির শরীর মোটামুটি ভালো আছে, কিন্তু মাসি আর মেসোমশাইয়ের দিকে তাকানো যাচ্ছে না। খাওয়া দাওয়া প্রায় ত্যাগ করেছে। রাত দিন আধ্যাদির জন্য কান্না করছে। এভাবে চলতে থাকলে তারা আর... ভেতর থেকে আবার তীক্ষ্ণ স্বরে কেতকীর ডাক এলো, কলি। আসছি, এই বলে কলি তাড়াতাড়ি গেট বন্ধ করে ভেতরে চলে গেল। দেবু কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। একটা অদৃশ্য ভার যেন তার কাঁধের ওপর চেপে বসেছে। মনটা কেমন ভারী লাগছে। দেবু গভীর চিন্তায় বাড়ির পথে পা বাড়ালো। কিছু দূর যেতেই দেবুর ফোনটা বেজে উঠল। সে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল বিপ্রের কল। মুহূর্তের মধ্যে সে কলটা ধরে বলল, কোথায় তুই? কতবার ফোন করেছি অথচ ধরিসনি? বিপ্র বলল, আর বলিস না, ঘুমিয়ে পড়েছিলাম, তাই ভোরে বেরোতে পারিনি। দেবু সরাসরি তাকে জিজ্ঞাসা করল, গগলস আর ওয়াটারপ্রুফ টর্চটা কি সেদিন ঠাকুমাদের কুয়োতে কোনোভাবে পড়ে গিয়েছিল? বিপ্র চমকে উঠে বলল, কেন বলতো? দেবু এক মুহূর্ত থেমে বলল, একটা গগলস আর ওয়াটারপ্রুফ টর্চ পাওয়া গেছে ঠাকুমার কুয়ো থেকে, অথচ আধ্যা তো কুয়োয় নামেনি। তাহলে ওগুলো কুয়োর ভেতরে গেল কিভাবে? বিপ্র থতমত খেয়ে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর দ্রুত বলে উঠল, আমার জিনিস আমার কাছেই আছে, ওগুলো নিশ্চয়ই অন্য কারোর।
ব্যস্ত আছি, এখন রাখছি। এরপর আর কোনো কথা না বলেই সে ফোন কেটে দিল। দেবু ফোনের স্ক্রিনের দিকে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল। বিপ্রের আচরণটা ওর কাছে স্বাভাবিক লাগলো না। এত তাড়াহুড়ো করে ফোন কেটে দিল কেন? সত্যিই ব্যস্ত আছে নাকি কিছু লুকোতে চাইছে? আর যদি গগলস আর টর্চটা বিপ্রের নাই হয়ে থাকে, তবে সেগুলো এলো কোথা থেকে? ঠাকুমার কুয়োতে এগুলো গেল কিভাবে? এখানকার কেউ তো এ ধরনের জিনিস ব্যবহার করে না। দেবুর মনে আরও সন্দেহ দানা বাঁধতে লাগলো। আধ্যা স্বপ্নে দেখতে লাগলো অপূর্ব কারুকার্য করা এক মন্দির। মন্দিরের চূড়ায় সোনালি আর লাল রং করা, যার ওপরে আলো পড়ায় এক অপূর্ব আভা ছড়িয়ে পড়েছে চারপাশে। কিন্তু হঠাৎ করে সে দেখতে পেল মন্দিরের গায়ের রং ফিকে হয়ে আসছে। ধীরে ধীরে কারুকার্যের সূক্ষ্ম রেখাগুলো অস্পষ্ট হয়ে গেল। চোখের সামনে মন্দিরটি বিবর্ণ হয়ে গেল। সে এবার ধীরে ধীরে মন্দিরের দরজার দিকে এগোলো। দরজাটি বন্ধ, কিন্তু সে একটু ঠেলা দিতেই ক্যাচ শব্দ করে খুলে গেল। সাথে সাথেই এক প্রবল জ্যোতির ঝলক তার চোখে এসে লাগলো। সে চোখ বন্ধ করে ফেলল। কয়েক মুহূর্ত পর ধীরে ধীরে চোখ খুলে দেখল ভিতরে এক অপূর্ব কালী মূর্তি। তার সমগ্র দেহ থেকে যেন জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। দেবী মূর্তির সেই জ্যোতি আধ্যাকে সম্মোহিত করে ফেলল। সে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল, যেন এই দৃশ্য থেকে নিজেকে সরিয়ে নেওয়া অসম্ভব। কিছুক্ষণ পর বাইরে থেকে শেয়ালের ডাক ভেসে এলো। সেই ডাকে তার সম্বিত ফিরে এলো। ধীরে ধীরে মন্দিরের বাইরে এলো সে। বাইরে এসে দেখতে পেল একটি শেয়াল দাঁড়িয়ে আছে। তার চোখে যেন এক করুণ আকুতি। শেয়ালটি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে করুণ সুরে ডাকতে ডাকতে মন্দিরের পিছনের দিকে যেতে লাগলো, যেন তাকে অনুসরণ করতে বলছে। এক অজানা অনুভূতিতে আক্রান্ত হয়ে আধ্যা ধীরে ধীরে শেয়ালের পিছু নিল। চারপাশটা হঠাৎ কেমন যেন বদলে যেতে লাগলো। বাতাস ভারী হয়ে উঠল। একটা অদ্ভুত গুমোট ভাব। গা ছমছম করা পরিবেশের মধ্যে সে এগিয়ে চলল। হঠাৎ পেছন থেকে এক ভয়ঙ্কর গলা কানে এলো, যেন কারো ক্ষিপ্ত চিৎকার, যেন পিশাচিনীর বীভৎস গর্জন। আধ্যার মাথার ভেতর প্রচণ্ড ঝনঝন করে উঠল। তার কানে যেন আগুন ধরে গেল। পুরো পৃথিবী কেঁপে উঠেছে, মাটিও যেন দুলছে। ভয়, আতঙ্ক আর ব্যথায় সে ঘুম থেকে জেগে উঠল। সে হঠাৎ তড়িঘড়ি উঠে বসল। অনুভব করল তার শরীর ঘামে ভিজে গেছে, নিঃশ্বাস দ্রুত চলছে, বুকের ভেতর ধুকপুকানি স্পষ্ট শোনা যাচ্ছে। আধ্যা ভাবল, স্বপ্নে তো সুন্দর মন্দিরটা বিবর্ণ হয়ে রুদ্রগড়ের শ্মশানের পাশের কালী মন্দিরে পরিণত হয়ে গেল। আমি নিশ্চিত আমার স্বপ্নে দেখা মন্দিরটি রুদ্রগড়ের শ্মশানের কাছের কালী মন্দির। তার মনে পড়ল যেদিন সে মন্দিরে গিয়ে তালা ভাঙার জন্য কিছু একটা খুঁজছিল, সেদিন ঠিক এমনই একটা শেয়াল করুণ চোখে তার দিকে তাকিয়েছিল। সেদিনও শেয়ালটি এমনই করুণ সুরে ডেকে মন্দিরের পিছনে চলে গিয়েছিল, আর আজও তাই করেছে। এ কি নিছকই কাকতালীয়, নাকি কোনো ইঙ্গিত? তার মনে সন্দেহ জাগল। মন্দিরের পিছনে কি কিছু আছে, কোনো কুয়ো? কিন্তু শেয়াল কুয়োর দিকে ইঙ্গিত করবে কেন? সে নিজেকে ধমক দিল, কী সব ভাবছি, শেয়াল এমন কিছু বোঝাবে কেন? কিন্তু পরক্ষণেই আবার ভাবনায় পড়ে গেল, স্বপ্নের সঙ্গে বাস্তবের এত মিল। তাহলে কি শেয়ালটির ডাক আর শেয়ালটির মন্দিরে যাওয়া কোনো বার্তা বহন করছে? এমন ভাবতে ভাবতে হঠাৎ আধ্যার খেয়াল হলো তার গায়ে পাতলা একটা কম্বল জড়ানো। বিস্মিত হয়ে চারপাশে তাকিয়ে দেখল। তার মনে পড়ল রাতে ঘুমানোর সময় ঠান্ডায় কাঁপলেও গায়ে দেওয়ার মতো কিছুই সে পায়নি। তাহলে এই কম্বল এলো কোথা থেকে? তার ভেতর এক অজানা অস্বস্তি দানা বাঁধতে লাগলো।
এবার সে চারপাশ ভালো করে লক্ষ্য করছে। ঘরের এক কোণে ডিম লাইট জ্বলছে, অথচ রাতে তো ঘরটিতে ঝাড়বাতির আলো জ্বলছিল, যার আলোয় পুরো ঘর ঝলমল করছিল। তাহলে কি কেউ রাতে এই ঘরে ঢুকেছিল? তার মনের সন্দেহ আরও গভীর হলো। দ্রুত বেড সুইচ টিপে ঝাড়বাতি জ্বালিয়ে দিল। মুহূর্তের মধ্যে ঘর উজ্জ্বল আলোয় ঝলমল করে উঠল। চারদিক স্বাভাবিক দেখালেও তার বুকের ভেতর কেমন যেন একটা অজানা আতঙ্ক চাপ দিচ্ছে। সে নিশ্চিত ঘরের দরজা বাইরে থেকে খোলা যায় এবং কেউ খুলে ঘরে ঢুকেছিল। সে ধীরে ধীরে খাট থেকে নেমে এলো। নিঃশব্দ পায়ে এগিয়ে গিয়ে ঘরের দরজা দুটোর দিকে তাকালো। দরজাগুলো ভালোভাবেই বন্ধ রয়েছে, যেন বাইরে থেকে কেউ হাতই দেয়নি। এবার সে ধীর পায়ে বাথরুমের দিকে গেল। এক মুহূর্ত দ্বিধা করে দরজা খুলে ভেতরে উঁকি দিল, কিন্তু সেখানেও কেউ নেই। তারপরও বুকের ভেতর একটা অস্বস্তিকর অনুভূতি কাজ করছে। একটা অদ্ভুত শীতল অনুভূতি নামল তার শরীরে। সে দ্রুত চাবিটা হাতে নিয়ে ঘরের দরজা খুলে পাশের ঘরে উঁকি দিল। রাতে সেই মহিলাটি তাকে দেখতে পেয়ে তাড়াতাড়ি এগিয়ে এসে হাসি মুখে বলল, ঘুম হয়েছে ভালো? কটা বাজে? দুপুর 12:30। কথাটি বলেই মহিলাটি আধ্যিয়ার পাশ কাটিয়ে ঘরে ঢুকল। আধ্যিয়া ভাবল, এত বেলা অবধি ঘুমিয়েছিলাম। মহিলাটি পাতলা কম্বলটা গুছিয়ে বিছানাপত্র ঠিক করছে। আধ্যিয়া তার কাছে দাঁড়িয়ে বলল, এই ঘরটির দরজার কি বাইরে থেকেও খোলা যায়? মহিলাটির মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল। সে কিছু না বলে নিজের কাজ করে যাচ্ছে। আধ্যিয়া বলল, আমি ঘুমালে ঘরটিতে কেউ কি ঢুকেছিল? মহিলাটি তার কথার উত্তর না দিয়ে বলল, কখন থেকে রান্না করে বসে আছি, তুমি ঘুমাচ্ছ তাই ডাকিনি। বাথরুমে নতুন ব্রাশ আর পেস্ট রাখা আছে, মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও, আমি খাবার আনছি। এই বলে মহিলাটি তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেল। আধ্যা ভাবল, মহিলাটি ইচ্ছে করে আমার কথার উত্তর না দিয়ে সরে পড়েছে। আধ্যা আতঙ্কিত হয়ে ভাবল, বিপ্রের সাথে এসে কোনো ভুল করলাম না তো? বিপ্রকে তো খারাপ বলে মনে হয় না, কিন্তু মহিলাটি আমার কথার উত্তর দিল না কেন? শুনতে পায়নি কি আমার কথা? আধ্যা বাথরুমে গিয়ে দেখল নতুন ব্রাশ আর পেস্ট আছে। সে দাঁত মেজে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বাথরুম থেকে বেরোলো। এদিকে মহিলাটি টি টেবিলের ওপরে খাবারগুলো সাজিয়ে রাখল। রুই মাছের কালিয়া, বাটা মাছের ঝাল, খাসির মাংস কষা, চাটনি, রসগোল্লা। খাবারের সুগন্ধে চারপাশটা মম করছে। আধ্যিয়ার পেটে খিদে থাকলেও তার মন খাবারের দিকে টানছে না। মহিলাটি খেয়াল করে বলল, এভাবে দাঁড়িয়ে আছো কেন? এসো, খেতে বসো। আধ্যিয়া প্রশ্ন করল, বিপ্রদা কোথায়? মহিলাটি সহজ গলায় বলল, একটু দরকারে বেরিয়েছে, চলে আসবে। আধ্যা জানলার দিকে এগিয়ে গিয়ে জানলাটা খুলতে গেল। মহিলাটি হঠাৎ বলে উঠল, জানলা খুলো না, আকাশে মেঘ করেছে, এক্ষুনি বৃষ্টি নামবে, ঠান্ডা হাওয়া ঢুকবে ঘরে। আধ্যা ফিরে এসে একটি চেয়ার টেনে বসে বলল, আপনাকে কি বলে ডাকবো? মহিলাটি হেসে বলল, আমার নাম কলমিলতা, সবাই আমাকে কলমি মাসি বলে ডাকে, তুমিও তাই ডেকো, এখন খেয়ে নাও। আধ্যা কিছুটা ইতস্তত করে বলল, মাসি, আপনি তো বললেন না রাতে কেউ এই ঘরটায় ঢুকেছিল কি না? কলমিলতা একটু থমকে গেল, তারপর কপালে ভাঁজ ফেলে বলল, কেন একথা বলছো? আধ্যা সরাসরি প্রশ্ন করল, আমার গায়ে কম্বল দিল কে? কলমিলতা স্বাভাবিক থাকার ভান করে বলল, কে দেবে? তুমি হয়তো ঘুমের ঘোরে নিজেই টেনে নিয়েছো। আধ্যা মাথা নেড়ে বলল, না, আমি নিশ্চিত কম্বলটা খাটের ওপর ছিল না। কলমিলতা এবার বিরক্তির সুরে বলল, ছিল,
তুমি হয়তো খেয়াল করনি। এই বলে সে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল, যেন এই প্রসঙ্গ সে এড়িয়ে যেতে চাইছে। আধ্যা চুপচাপ বসে রইল। সে বুঝতে পারল কলমি মাসি তার প্রশ্নের উত্তর এড়ানোর জন্যই চলে গেল। এতক্ষণ তার কথা বলার ভঙ্গি স্বাভাবিক ছিল, কিন্তু হঠাৎ করেই যেন একটা অস্বস্তি স্পষ্ট হয়ে উঠল। তার মনে সন্দেহ আরও ঘনীভূত হলো। রাতে কেউ নিশ্চয়ই তার ঘরে এসেছিল, কিন্তু কে আর কেন? কিছুক্ষণ চুপচাপ বসে থেকে সে খেতে বসল। তার পেটে খিদে থাকলেও খেতে ইচ্ছা করছে না। একটুখানি ভাত নিয়ে বাটা মাছের ঝোল মেখে মুখে দিল, কিন্তু খাবারের স্বাদ যেন একেবারেই টের পাচ্ছে না। একটুখানি খেয়েই সে উঠে পড়ল। এক অজানা অস্বস্তি তার চারপাশে যেন ধীরে ধীরে জাল বুনছে। আধ্যা হাত মুখ ধুয়ে এসে চুপচাপ বসে রইল। বাইরে ঝুপঝুপ শব্দে বৃষ্টি পড়ছে। ঘরের ভেতরটা যেন এক অদ্ভুত নিস্তব্ধতায় ঢেকে আছে। কলমিলতা এসে দেখল টি টেবিলের ওপর খাবার সাজানো রয়েছে। আধ্যে একটুখানি ভাত খেয়েছে। কলমিলতা অবাক হয়ে বলল, কিছুই তো খেলে না। আধ্যা বলল, আমার খেতে ইচ্ছা করছে না মাসি। রান্না ভালো হয়নি, তাই না? না না, খুব সুন্দর রান্না হয়েছে। তাহলে খাওনি কেন? বললাম তো, খেতে ইচ্ছা করছে না। কলমিলতা এক মুহূর্ত চুপ করে থাকলো। তারপর একটু কঠোর স্বরে বলল, তাই বললে হয়? বাবু যদি জানতে পারে যে তুমি খাওনি, তাহলে আমার ওপর খুব রেগে যাবে। খেয়ে নাও দিদিমণি। আধ্যে একটু বিরক্ত হয়েই বলল, না, আমি খাবো না, আপনি খাবারগুলো নিয়ে যান। কলমিলতা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর নীরবে প্লেট তুলে নিয়ে চলে গেল। কিছুক্ষণ পর কলমিলতা আবার এলো, হাতে এক প্লেট কাটা ফল। টি টেবিলের ওপর প্লেটটা রেখে বলল, এগুলো অন্তত খাও। না মাসি, খাবো না। খাও, কিছু না খেলে শরীর খারাপ করবে। বিপ্রদা এখনও আসেনি? কলমিলতা মাথা নাড়িয়ে বলল, না, সময় মতো এসে পড়বে। ফলগুলো খেয়ে বিশ্রাম করো। এই বলে কলমিলতা ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল। বৃষ্টির শব্দের মাঝে যেন আধ্যার শ্বাস ফেলার শব্দও মিশে গেল। সে চুপচাপ টি টেবিলের দিকে তাকিয়ে রইল। ফলগুলোর দিকে হাত বাড়ানোর ইচ্ছাও হলো না। আধ্যা ঘরটির অন্য দরজার ওপারে কি আছে তা দেখার কৌতূহলে ধীরে ধীরে দরজার কাছে গিয়ে এগিয়ে গেল। হাত বাড়িয়ে দরজাটা টানল, কিন্তু তা নড়ল না। সে বুঝতে পারল দরজায় মটিস তালা বন্ধ করা আছে। একটা দীর্ঘশ্বাস ফেলে ধীরে ধীরে সরে এসে মলিন মুখে বসে পড়ল। তার ভেতরে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছে, যেন কিছু একটা হাতছানি দিয়ে ডাকছে। কাঠের জানলার দিকে তাকিয়ে সে এগিয়ে গেল। হাত বাড়িয়ে ধীরে ধীরে সেটি খুলল। সঙ্গে সঙ্গে ঠান্ডা বাতাসের ঝাপটা এসে তার মুখে লাগলো। বৃষ্টির নরম ফোঁটাগুলো ঘরের ভেতরে ছিটকে পড়ল। বাইরে অঝোর ধারায় বৃষ্টি ঝরছে, যেন প্রকৃতির কান্না ঝরে পড়ছে। সে জানলার গ্রিল ধরে তাকিয়ে থাকলো। এই বৃষ্টি, এই মেঘ, এই বাতাস কেমন যেন তার মনের সঙ্গে মিশে আছে। সে ভাবল, বারবার মন্দিরের স্বপ্ন দেখছি। হাড়ের তলোয়ার কি মন্দিরের পেছনে কোথাও আছে? স্বপ্নের শেয়ালটি কি সেই ইঙ্গিতই দিচ্ছে আমায়? তার বুকের ভেতর ধুকপুক করতে লাগলো। মনে হলো মন্দিরের ভেতরে ঢুকতেই হবে। হয়তো সেখানেই সব কিছুর সমাধানের পথ আছে। তার মন উতলা হয়ে উঠল। রুদ্রগড়ের শ্মশানের মন্দিরে যাওয়ার জন্য অস্থিরভাবে সে উঠে দাঁড়ালো। আর এক মুহূর্ত অপেক্ষা করা তার পক্ষে সম্ভব নয়। সে দ্রুত দরজার দিকে এগোলো, কিন্তু পা বাড়াতেই কলমিলতার কণ্ঠস্বর শুনতে পেল। কোথায় যাচ্ছ দিদিমণি? আধ্যা চমকে তাকালো। কলমিলতা দরজার সামনে দাঁড়িয়ে গভীর চোখে তাকিয়ে আছে। আধ্যা দৃঢ়তার সাথে বলল, বাইরে। বাইরে তো এখন বৃষ্টি পড়ছে। আধ্যা জানলার দিকে একবার তাকিয়ে বলল, বৃষ্টিটা কমে এসেছে,
এটুকু বৃষ্টিতে কিছু হবে না। বিপ্রদা এলে তাকে বলবেন আমি রুদ্রগড়ে ফিরে গেছি। এই বলে সে পা বাড়ালো দরজার দিকে, কিন্তু ঠিক তখনই গতরাতের যুবকটি এসে তার সামনে দাঁড়ালো। সে বলল, বাবু না আসা পর্যন্ত আপনাকে আমরা এই বাড়ি থেকে বেরোতে দিতে পারবো না। প্লিজ ভেতরে যান, বাবু তাড়াতাড়ি এসে যাবেন। আধ্যা থমকে গেল। যুবকের কণ্ঠে এমন একটা দৃঢ়তা রয়েছে যা উপেক্ষা করা কঠিন। সে বুঝতে পারল যতক্ষণ না বিপ্রদা আসছে ততক্ষণ সে এখান থেকে বেরোতে পারবে না। এক অজানা হতাশা নিয়ে সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। পায়ের ভার যেন হঠাৎ দ্বিগুণ হয়ে উঠেছে। কোনো রকমে পা টেনে নিয়ে ঘরের ভেতর ঢুকলো আর ধপ করে খাটের ওপর বসে পড়ল। জানলার বাইরে হালকা বৃষ্টি পড়ছে। আধ্যা ভাবল অপেক্ষার প্রহর যতই দীর্ঘ হোক না কেন তাকে রুদ্রগড়ের মন্দিরে যেতেই হবে কোনো না কোনো উপায়ে। সন্ধ্যায় বিপ্র এলো। সে যুবকটি ও কলমিলতার সাথে কথা বলে বড় ঘরটিতে ঢুকল। আধ্যা তাকে দেখে কিছু বলতে যাওয়ার আগে বিপ্র বলল, সরি, তুমি ঘুমাচ্ছিলে, তাই তোমাকে না বলে একটু দরকারে বেরিয়েছিলাম। শুনলাম তুমি ঠিকমতো খাওনি, বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলে। আধ্যা বলল, হ্যাঁ, রুদ্রগড়ে যাওয়া আমার খুব দরকার। বিপ্র একটু অবাক হয়ে বলল, কেন? আমার মনে হচ্ছে হাড়ের তলোয়ার রুদ্রগড়ের শ্মশানের কাছে মন্দিরে বা তার কাছাকাছি কোথাও আছে। বিপ্র ভ্রু কুঁচকে বলল, তোমার স্বপ্ন অনুযায়ী তো হাড়ের তলোয়ার কুয়োতে থাকার কথা, কিন্তু শ্মশানের কুয়ো ছাড়া ওদিকটাতে তো আর কোনো কুয়ো নেই। আধ্যা নির্ভরযোগ্য কণ্ঠে বলল, তবুও আমি যাব। বিপ্র কিছুক্ষণ চুপ থেকে বলল, ঠিক আছে, কিন্তু আগে রুদ্রগড়ের কাছাকাছি এলাকার কয়েকটা কুয়ো খুঁজে দেখে তারপর যেও। আমি রুদ্রগড়ের আশেপাশে কয়েকটি কুয়োর সন্ধান পেয়েছি, তো সেখানেই আছে হাড়ের তলোয়ার। আধ্যা এবার আরেকটা প্রসঙ্গ তুলল। সে বলল, আপনি যে রাতে এখানে আসার সময় পথে আমাকে বলেছিলেন একজন সাধুর সন্ধান পেয়েছেন, তার সাথে দেখা করতে যাচ্ছেন। তিনি নাকি ভূত ভবিষ্যৎ বলতে পারেন। তিনি বলে দিতে পারবেন হাড়ের তলোয়ার কোন কুয়োতে আছে। তাহলে আগে তার কাছে যাওয়া জরুরি নয় কি? বিপ্র যেন একটু থমকে গেল। মুখে অস্পষ্ট অস্বস্তি খেলা করল। সে বলল, না, মানে খোঁজ নিয়ে দেখলাম সাধু এখন এখানে নেই, কয়েকদিন পর আসবেন। ততদিন অপেক্ষা না করে বরং রুদ্রগড়ের আশেপাশের কুয়োগুলো খুঁজে দেখি, কারণ রুদ্রগড়ের কুয়োগুলোতে যখন হাড়ের তলোয়ার নেই তখন আশেপাশের কুয়োগুলোতে থাকতে পারে। আধ্যার মনে সন্দেহ দানা বাঁধল। বিপ্র কি সত্যি সাধুর কাছে নিয়ে যাওয়ার জন্য তাকে এখানে নিয়ে এসেছে, নাকি অন্য কোনো কারণ আছে? বিপ্র কলমি মাসিকে ডাকল। কলমি মাসি ব্যস্ত হয়ে ছুটে এলো। বিপ্র বলল, খাবার নিয়ে এসো। কলমি মাসি দুটো প্লেটে লুচি এনে টি টেবিলের ওপর সাজিয়ে রাখল, আর ছোট ছোট বাটিতে ছোলার ডাল, সবজি, খাসির মাংস এগুলো রাখল। বিপ্র আধ্যাকে বলল, তোমার পছন্দের কি খাবার সেটা তো আমার জানা নেই, কাল সকালে বলো, সেই মতো বিকি বাজার করে আনবে। আধ্যা বুঝতে পারল এখানে যে যুবকটি রয়েছে তার নাম বিকি। সে বিপ্রকে জিজ্ঞাসা করল, এই বাড়িটি কি আপনাদের? হ্যাঁ, বিপ্র সংক্ষেপে উত্তর দিল। আগে তো বলেননি। এখন খেতে বসো। এই বলেই বিপ্র ঘরের এক পাশে থাকা বেসিনে গিয়ে হাত ধুয়ে নিল। তারপর টি টেবিলের পাশে একটি চেয়ারে বসল। আধ্যাও খাট থেকে নেমে হাত ধুয়ে এসে আরেকটি চেয়ারে বসল। আধ্যা সবজি দিয়ে লুচি খাচ্ছে। তার মুখে চিন্তার ছাপ স্পষ্ট। বিপ্র খেয়াল করে জিজ্ঞাসা করল, কি ভাবছো এত? আধ্যা অন্যমনস্ক গলায় বলল, সামনের অমাবস্যার মধ্যে কি হাড়ের তলোয়ার পাবো? বিপ্র দৃঢ় স্বরে বলল, অবশ্যই পাবে, পেতেই হবে আমাদের। কিন্তু আধ্যার মুখে আশ্বাসের কোনো ছাপ পড়ল না।
সে মনমরা হয়ে দুটো লুচি খেয়েই উঠে পড়ল। বিপ্র বিস্মিত হয়ে বলল, এ কি, উঠছো কেন? মাছ মাংস খাও, শরীরে শক্তি চাই কিন্তু। না, খাবো না, সংক্ষিপ্ত জবাব দিয়ে এড়িয়ে চলল আধ্যা। কলমিলতা পাশে দাঁড়িয়ে রয়েছে। সে বলল, দুপুরে তো শুধু বাটা মাছের ঝাল দিয়ে সামান্য ভাত খেয়েছিলে। বিপ্র খানিকটা বিরক্ত হয়ে আধ্যাকে বলল, না, না খেলে কিন্তু তুমি দুর্বল হয়ে পড়বে। তাহলে কুয়োয় নেমে তলোয়ার খুঁজবে কি করে? খাও সবটা। কিন্তু আধ্যা কিছু না বলেই উঠে পড়ল। সে ধীর পায়ে এগিয়ে গিয়ে হাত ধুয়ে খাটে বসল। বিপ্র ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের খাওয়ায় মন দিল। খাওয়া শেষ করে চেয়ার সরিয়ে উঠে দাঁড়ালো। তৈরি হয়ে নাও, বেরোতে হবে। এই বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। কলমি মাসি প্লেট বাটিগুলো একত্রে তুলে নিল। তারপর টেবিলটা পরিষ্কার করে বাইরে চলে গেল। ঘরটা যেন মুহূর্তেই আরও নীরব হয়ে উঠল। আজকে শুনলেন আতঙ্কের রুদ্রগড়ের ৫৫ থেকে ৫৭ পর্ব। পরবর্তী পর্ব খুব শীঘ্রই চলে আসবে। ধন্যবাদ।